আসসালামু আলাইকুম, দিস ইজ আতের রব্বি। আজকে আমরা কথা বলবো সেপারেটিং মিক্সচারস নিয়ে। মানে মিক্সচার সেপারেশনের জন্য যে বিভিন্ন মেথডস গুলো আছে সেগুলো আমরা আজকে আলোচনা করব। সবথেকে সিম্পল যে মেথডটা আছে সেটা হচ্ছে ম্যাগনেটিক সেপারেশন। ম্যাগনেটিক সেপারেশন সাধারণত করা হয় যে সকল মেটাল গুলো ম্যাগনেটিক, যেমন আয়রন, নিকেল বা কোবাল্ট, এই ধরনের সাবস্টেন্স গুলোকে সেপারেট করার জন্য ম্যাগনেটিক সেপারেশন ব্যবহার করা হয়। ইউজুয়ালি বিভিন্ন ওয়েস্ট ম্যাটেরিয়াল থেকে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল গুলোকে সেপারেট করার জন্যই আসলে ম্যাগনেটিক সেপারেশন ব্যবহার করা হয়। আরেকটা খুব সিম্পল সেপারেশন মেথড হচ্ছে ডিক্যান্টিং। ডিক্যান্টিং এর মাধ্যমে সাধারণত সলিড থেকে লিকুইডকে সেপারেট করা হয়। এখানে যে সলিড গুলো থাকে সেগুলো সাধারণত হয় ডেন্স এবং ইনসলিউবল, যে কারণে তারা বটমে সেটেল থাকে এবং সহজেই উপর থেকে লিকুইডটাকে ফেলে দেওয়া যায়। এটাকে আমরা বলি ডিক্যান্টিং। ডিক্যান্টিং কিন্তু আমরা আমাদের রেগুলার লাইফে ইউজ করি। যেমন আমরা কুকিং করার সময় ভেজিটেবল বা বিভিন্ন ফুড ওয়াশ করি, সেটা আসলে এক ধরনের ডিক্যান্টিং। তবে সলিড পার্টিকেল গুলো যদি ছোট হয় এবং এগুলো যদি থ্রু আউট দ্য লিকুইড ছড়িয়ে ছিটিয়ে থাকে, মানে এটা যদি ডিসপার্সড অবস্থায় থাকে, সাসপেনশনের মধ্যে থাকে, তাহলে আমরা ব্যবহার করি সেন্ট্রিফিউজ। সেন্ট্রিফিউজ করার সময় আসলে টেস্ট টিউব গুলোকে রোটেট করানো হয়। রোটেট করানোর ফলে সলিড পার্টিকেল যেগুলো আসলে হেভিয়ার, সেগুলো হচ্ছে টেস্ট টিউবের নিচে চলে যায় আর লিকুইডটা চলে আসে উপরে। এভাবে আমরা লিকুইড এবং সলিডকে আলাদা করে ফেলতে পারি এবং লিকুইড গুলো উপর থেকে কালেক্ট করে ফেলতে পারি। সাধারণত ব্লাড থেকে প্লাজমা সেপারেশনের জন্য সেন্ট্রিফিউজিং ব্যবহার করা হয়। লিকুইড থেকে ইনসলিউবল সলিডকে সেপারেট করার আরেকটা পদ্ধতি হলো ফিল্ট্রেশন। ফিল্ট্রেশনের মাধ্যমে সাধারণত স্যান্ড, ক্লে, ডাস্ট বা প্রিসিপিটেট এই জাতীয় সাবস্টেন্স গুলোকে সেপারেট করা হয়। ফিল্ট্রেশনের একটা সুবিধা হলো এটার মাধ্যমে আমরা সলিডটাকেও পেতে পারি এবং লিকুইডটাকেও পেতে পারি। এখানে যেটা করা হয় সেটা হচ্ছে একটা ফিল্টার পেপার ইউজ করা হয়, যে ফিল্টার পেপারের মধ্য দিয়ে লিকুইড পাস করতে পারে কিন্তু সলিড পাস করতে পারে না, যার ফলে সলিডটাকে আমরা ফিল্টার পেপারের উপরে পাই আর লিকুইডটা কিন্তু ফিল্টার পেপার পাস হয়ে নিচে চলে যায়। উপরে যে সলিড গুলো থাকে সেটাকে আমরা বলি আসলে রেসিডিউ, আর নিচে যে আমরা লিকুইড কালেক্ট করলাম এটাকে আমরা বলি ফিল্ট্রেট। তবে সলিড যদি সলিউবল হয় লিকুইডের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হয় ইভাপোরেশন, বা এই প্রসেসটাকে অনেক সময় ইভাপোরেশন টু ড্রাইনেসও বলা হয়ে থাকে। এই মেথডের মাধ্যমে আমরা একটা সলভেন্ট থেকে আসলে সলিড বা সলিডটাকে সেপারেট করতে পারি। এটা সেই সকল সাবস্টেন্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি আমরা যে সাবস্টেন্স গুলো হিট করলে ডিকম্পোজ হয় না। যেমন আমরা সি ওয়াটার থেকে সল্ট রিকভার করার জন্য ইভাপোরেশন ব্যবহার করি। এখানে সল্ট হচ্ছে আমাদের সলিড যেটা আমরা পেতে চাই, আর ওয়াটারটা আমরা পেতে চাই না, সুতরাং এটাকে আমরা ইভাপোরেট করে দিই। তবে যেমনটা বলেছিলাম, যে সকল সাবস্টেন্স ডিকম্পোজ হয় সেই সাবস্টেন্স গুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ইভাপোরেশন ব্যবহার করতে পারি না। যেমন সুগার সলিউশন থেকে সুগারকে সেপারেট করার জন্য আমরা ইভাপোরেশন ইউজ করতে পারি না, কারণ সুগার ডিকম্পোজ হয়ে কার্বনে কনভার্ট হয়। আবার সল্ট ক্রিস্টালকে যখন আমরা সেপারেট করতে চাই বা রিকভার করতে চাই, সেটাও আমরা ইভাপোরেশনের মাধ্যমে পারি না, কারণ সল্ট ক্রিস্টালের ক্ষেত্রে ওয়াটার কিন্তু একটা এসেনশিয়াল পার্ট অফ সল্ট। সেই জন্য যখন ইভাপোরেশন করি তখন সেই ওয়াটার যখন রিমুভ হয়ে যায় তখন সেই সল্ট গুলো ড্রাই পাউডারে কনভার্ট হয়, তাই আমরা ক্রিস্টাল কালেক্ট করতে পারি না। ইভাপোরেশনের আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হলো যে যখন ইভাপোরেশন করা হয় তখন যে সলিডের সাথে সলিড ইম্পিউরিটিস যদি থাকে তাহলে সেগুলো রয়ে যায়, যার ফলে ইম্পিউরিটিস গুলোকে আলাদা করা সম্ভব হয়। তাই যে সিচুয়েশন গুলোতে আমরা ইভাপোরেশন ব্যবহার করতে পারি না সেই সিচুয়েশন গুলোতে আমরা ব্যবহার করি ক্রিস্টালাইজেশন। সো ক্রিস্টালাইজেশন আমরা একই কাজে ব্যবহার করি, আমরা সলিউশন থেকে ডিজলভ সাবস্টেন্স বা সলিডকে সেপারেট করার জন্য ব্যবহার করি। এখানেও আমরা হিট দেই। সলিউশন থেকে হিট দিয়ে আমরা প্রথমে স্যাচুরেটেড করি। যখন সলিউশনটা স্যাচুরেটেড হয়ে যায় তখন এটাকে কুল করা হয় যেন সল্ট গুলো ক্রিস্টাল ফর্ম করতে পারে। ক্রিস্টালাইজেশনের মাধ্যমে সল্ট ক্রিস্টালস কিংবা যে সকল সাবস্টেন্স ডিকম্পোজ হয়ে যায় হিটিং এর ফলে সেই সাবস্টেন্স গুলোকে রিকভার করা যায়। এখন প্রশ্ন হলো ক্রিস্টালাইজেশনে যে আমরা বলছি স্যাচুরেটেড সলিউশন, এটা আসলে কি? স্যাচুরেটেড সলিউশন হলো এমন একটা সলিউশন যেখানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিউট ডিসলভড অবস্থায় থাকে, মানে এখানে এত পরিমাণ সলিউট ডিসলভড অবস্থায় আছে যে আর সলিউট অ্যাড করলে সেটা ডিসলভ হবে না। এই অবস্থায় এটাকে বলি আমরা স্যাচুরেটেড সলিউশন। আমরা স্যাচুরেটেড সলিউশন কিভাবে আইডেন্টিফাই করি? এটার জন্য আমরা একটা গ্লাস রড নেই, এই গ্লাস রডটাকে আমরা সলিউশনের মধ্যে ডিপ করে এটা কুইকলি বের করে তারপর এটাকে ঠান্ডা করি। ঠান্ডা করলে যদি আমাদের গ্লাস রডের সামনে ক্রিস্টাল ফর্ম করে তাহলে আমরা বুঝি যে এই সলিউশনটা হচ্ছে স্যাচুরেটেড সলিউশন। তখন আমরা এই সলিউশনটাকে কুল হওয়ার জন্য সুযোগ দিই। এবারে আসি সাবলিমেশন। সাবলিমেশনের মাধ্যমে সেই সলিড গুলো আমরা রিকভার করতে পারি যারা সাবলিমেশন শো করে, যেমন আয়োডিন, ন্যাপথালিন, অ্যামোনিয়াম ক্লোরাইড। এদেরকে আমরা সহজেই সলিড সলিড মিক্সচার থেকে সাবলিমেশনের মাধ্যমে সেপারেট করে ফেলতে পারি। এতে গেল সলিড সাবস্টেন্স রিকভারি করার কথা। যদি আমরা সলিড লিকুইড মিক্সচার থেকে লিকুইডকে রিকভার করতে চাই বা লিকুইডকে সেপারেট করতে চাই তাহলে আমরা ব্যবহার করতে পারি ডিস্টিলেশন। ডিস্টিলেশনকে অনেক সময় সিম্পল ডিস্টিলেশনও বলা হয়। এটার মাধ্যমে আমরা
একটা সলিড লিকুইড মিক্সচার থেকে লিকুইডকে কিংবা একটা লিকুইড লিকুইড মিক্সচার থেকে একটা লিকুইডকে সেপারেট করতে পারি। এই প্রসেসের জন্য মিক্সচার সাবস্টেন্স গুলোর মধ্যে একটা লার্জ বয়লিং পয়েন্ট ডিফারেন্স থাকতে হবে, কারণ সেটার উপর ভিত্তি করেই আসলে ডিস্টিলেশনটা পারফর্ম করা হয়। এবারে আমরা ডিস্টিলেশন করা হয় কিভাবে? ডিস্টিলেশন করার জন্য আমরা একটা ডিস্টিলেটিং ফ্লাস্ক নেই, সেখানে আমরা আমাদের মিক্সচারটা রাখি। রাখার পরে এটাকে আমরা হিট দেই। হিট আমরা এমন ভাবে দেই যেন যেই সাবস্টেন্সের বয়লিং পয়েন্ট সবথেকে কম সেই বয়লিং পয়েন্ট পর্যন্ত টেম্পারেচার রিচ করে। টেম্পারেচার বয়লিং পয়েন্ট পর্যন্ত রিচ করলো কিনা এটা দেখার জন্য আমরা এখানে একটা থার্মোমিটার অ্যাড করি। এরপরে যখন হিট দেওয়া হয় তখন এই সাবস্টেন্স গুলো বয়েল করা শুরু করে। বয়েল করে যে সাবস্টেন্সের বয়লিং পয়েন্ট সবথেকে কম সেটা ভ্যাপর হয়ে উপরের দিকে যাওয়া শুরু করে। এরপর এই ভ্যাপরটাকে আমরা একটা কন্ডেন্সারের মধ্য দিয়ে পাস করি যেন এই ভ্যাপরটা আবার লিকুইডে কনভার্ট হয়। এখন এই ভ্যাপরটা হচ্ছে কিন্তু একটা সাবস্টেন্সের ভ্যাপর, যে কারণে আমরা পার্টিকুলার একটা সাবস্টেন্স পাচ্ছি। এটা যখন লিকুইডে কনভার্ট হয়ে যায় তখন কন্ডেন্সার থেকে আরেকটা ফ্লাস্কের মাধ্যমে সেটা আমরা কালেক্ট করি। এই হচ্ছে মোটামুটি ডিস্টিলেশনের প্রসেস। তবে ডিস্টিলেশনের মাধ্যমে যে মিক্সচার গুলোর বয়লিং পয়েন্টের রেঞ্জ 20 ডিগ্রি সেন্টিগ্রেডের কম তাদেরকে সেপারেট করা যায় না। তবে সেটার জন্য আমাদের কাছে সমাধান আছে। সেই কাজটা আমরা করতে পারি ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মাধ্যমে। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন আসলে ডিস্টিলেশন, শুধুমাত্র এখানে একটা এক্সট্রা ডিভাইস থাকে, সেটা হচ্ছে ফ্র্যাকশনেটিং কলাম। এবং ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মাধ্যমে যে সাবস্টেন্স গুলোর বয়লিং পয়েন্ট অনেক ক্লোজ তাদেরকেও সেপারেট করা যায়। প্রথমে আমরা হিট দিয়ে এই মিক্সচার থেকে লোয়েস্ট বয়লিং পয়েন্টের যে সাবস্টেন্স সেটাকে ভ্যাপোরাইজ করার চেষ্টা করি। এই সাবস্টেন্সটা ভ্যাপোরাইজ হয়ে উপরের দিকে যাওয়া শুরু করে এবং যখন এটা ফ্র্যাকশনেটিং কলাম পাস করা শুরু করে ওই সময় ওই সাবস্টেন্সের সাথে যদি অন্য কোনো সাবস্টেন্সও ভ্যাপোরাইজ হয়ে উপরে যায় তারা এই ফ্র্যাকশনেটিং কলাম পার করে উপর পর্যন্ত যেতে পারে না। যেহেতু আমরা থার্মোমিটারের টেম্পারেচার রেঞ্জ মেনটেন করছি একটা পার্টিকুলার সাবস্টেন্সের জন্য, সুতরাং ওই সাবস্টেন্সটাই শুধুমাত্র ফ্র্যাকশনেটিং কলাম পার করে কন্ডেন্সার পর্যন্ত যেতে পারে এবং তারপরে কন্ডেন্সারে গিয়ে এটা কুল হয় এবং লিকুইড হিসেবে আবার আমরা এটা কালেক্ট করি। ব্যাপারটা বোঝার জন্য আমরা ইথানলের ফ্র্যাকশনাল ডিস্টিলেশন দেখতে পারি। ইথানল এবং ওয়াটার এই দুজনের বয়লিং পয়েন্ট হচ্ছে 78 ডিগ্রি সেন্টিগ্রেড এন্ড 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা যখন এদেরকে হিট দেই, হিট দেওয়ার ফলে এটা ভ্যাপোরাইজ হওয়া শুরু করে। এখন আমরা কি করছি, আমরা এমন ভাবে হিট দিচ্ছি যেন শুধু ইথানল ভ্যাপর হয়, যার ফলে ইথানল ভ্যাপরটা ফ্র্যাকশনেটিং কলাম পার করে উপরের দিকে যাওয়া শুরু করে। এই সময় যদি ওয়াটারও ভ্যাপোরাইজ হয় তাহলে ওয়াটার ফ্র্যাকশনেটিং কলাম পার করতে পারে না, কারণ আমরা উপরে টেম্পারেচার মেনটেন করছি 78 ডিগ্রি সেন্টিগ্রেড। 78 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে যদি বেশি টেম্পারেচার হয়ে যায় আমরা হিট দেওয়া বন্ধ করে দেই। 78 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে যদি কম টেম্পারেচার চলে আসে তাহলে আমরা আবার হিট দিতে থাকি। এইভাবে আমরা অলওয়েজ 78 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মেনটেন করার কারণে শুধুমাত্র ইথানল আমাদের ফ্র্যাকশনেটিং কলাম পার করে যেতে পারে। এরপর এটা কন্ডেন্সারে গিয়ে কুল হয় এবং তারপর আমরা এটাকে বিকারে কালেক্ট করি অ্যাজ এ লিকুইড। ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের অনেক ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন আছে, যেমন এটার মাধ্যমে আমাদের এয়ারের ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করে এয়ারের বিভিন্ন কম্পোনেন্টকে সেপারেট করা হয়। এই পিকচারটাতে যে বিভিন্ন ধরনের টেম্পারেচার দেয়া হয়েছে এগুলো আমাদের মনে না রাখলেও চলবে, তবে এটা আমাদের মনে রাখতে হবে যে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করার সময় এয়ারে আমরা প্রথমে পাই নাইট্রোজেন, তারপরে পাই আর্গন, তারপরে পাই অক্সিজেন, তারপরে পাই ক্রিপ্টন এন্ড xenon। আরেকটা মেজর অ্যাপ্লিকেশন হচ্ছে ক্রুড অয়েল থেকে এই কম্পোনেন্ট গুলোকে আলাদা করা। যখন আমরা ক্রুড অয়েলের ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করি তখন আমরা প্রথমে পাই রিফাইনারি গ্যাস বা ন্যাচারাল গ্যাস, যেটা আমরা বাসাবাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহার করি। এরপর পাই আমরা পেট্রোল, ন্যাপথা, কেরোসিন, ডিজেল অয়েল কিংবা লুব্রিকেটিং অয়েল। পরীক্ষাতে প্রায় একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে ক্রুড অয়েলের যদি ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করা হয় তাহলে প্রথমে কি পাওয়া যাবে? প্রথমে আমরা পাবো রিফাইনারি গ্যাস বা ন্যাচারাল গ্যাস। আরেকটা প্রশ্ন করা হয় শেষে কি পাওয়া যায়, সেটা হবে আমাদের উত্তর লুব্রিকেটিং অয়েল। সুতরাং আমাদের টেম্পারেচারটা মনে না রাখলেও চলবে, তবে এই সিরিয়াল গুলো একটু মনে রাখলে ভালো হয়। এবারে আসি, এতগুলো মিক্সচারকে যে আমরা সেপারেট করছি বা তাদের মেথড সম্পর্কে জানছি, আমরা কিভাবে বুঝবো যে একটা সাবস্টেন্স পিওর কিনা? মানে এটা বোঝার জন্য কি প্রসেস আমরা ফলো করতে পারি যাতে আমরা বুঝতে পারি whether this substance is pure or not? এটার জন্য কতগুলো ক্রাইটেরিয়া আছে। যেমন আমরা একটা মেজার করতে পারি মেল্টিং পয়েন্ট। পিওর সলিডের ক্ষেত্রে আমরা জানি যে তাদের মেল্টিং পয়েন্ট হচ্ছে ফিক্সড। এটা যদি ইমপিউরিটি যোগ করা হয় তাহলে কিন্তু তার মেল্টিং পয়েন্ট আর ফিক্স থাকে না। ডিপেন্ডিং অন ইমপিউরিটি বিভিন্ন ধরনের মেল্টিং পয়েন্ট আমরা পাবো। ইনফ্যাক্ট যত বেশি ইমপিউরিটি দেওয়া হবে একটা সলিডের মেল্টিং পয়েন্ট তত কমতে থাকবে। লিকুইডের ক্ষেত্রে আমরা বয়লিং পয়েন্ট দেখতে পারি, কারণ পিওর লিকুইডস এর ক্ষেত্রে বয়লিং পয়েন্ট ফিক্স। এবং এখানেও একই ঘটনা, যদি ইমপিউরিটি অ্যাড করা হয় তাহলে লিকুইডের যে বয়লিং পয়েন্ট
ডিপেন্ডিং অন অ্যামাউন্ট অফ ইম্পিউরিটিস চেঞ্জ হতে থাকে। বিভিন্ন ধরনের আমরা বয়লিং পয়েন্ট পাবো এবং যত বেশি ইম্পিউরিটি এখানে অ্যাড করা হবে এর বয়লিং পয়েন্ট তত বেশি বাড়বে। যদি এখানে সলিড লিকুইড বিভিন্ন ধরনের মিক্সচার থাকে কিংবা যদি খুব স্মল কোয়ান্টিটির মিক্সচার হয় তাহলে আমরা ব্যবহার করতে পারি ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফির পরে যখন আমরা ক্রোমাটোগ্রাম রিড করব তখন যদি আমরা দেখি যে শুধুমাত্র একটা স্পট পাওয়া গেছে তাহলে আমরা বুঝবো এই সাবস্টেন্সটা পিওর। যদি মাল্টিপল স্পট পাওয়া যায় তাহলে আমরা বুঝবো এই সাবস্টেন্সটা ইমপিওর। এভাবে ক্রোমাটোগ্রাফির মাধ্যমেও আমরা বুঝতে পারি whether this substance is pure or not। ক্রোমাটোগ্রাফির কথা যেহেতু আসলো সুতরাং ক্রোমাটোগ্রাফির বিষয়ে একটু জেনে নেওয়া যাক। ক্রোমাটোগ্রাফির মধ্যে একটা সিম্পল ক্রোমাটোগ্রাফি হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি। পেপার ক্রোমাটোগ্রাফির মাধ্যমে আমরা স্মল কোয়ান্টিটি মিক্সচারকে সেপারেট করতে পারি। এটা দিয়ে আমরা যেমন সেপারেট করতে পারি ডাই, পিগমেন্ট বা অ্যামাইনো অ্যাসিড, তেমনি ভাবে এটার মাধ্যমে আমরা পয়জন, ড্রাগ বা ব্যান্ড সাবস্টেন্সকেও আইডেন্টিফাই করতে পারি। তার মানে ক্রোমাটোগ্রাফির মাধ্যমে আমরা একই সাথে যেমন সেপারেশন করতে পারি তেমনি ভাবে বিভিন্ন সাবস্টেন্সের আইডেন্টিফিকেশনও করতে পারি। এখানে মিক্সচারকে সেপারেট করা হয় বেসড অন देयर ডিফারেন্স ইন সলিউবিলিটি ইন আ পার্টিকুলার সলভেন্ট। মানে একটা সলভেন্টের মধ্যে তারা কতটুকু সলিউবল তার উপর ভিত্তি করে তাদেরকে সেপারেট করা হয়। প্রথমে যেটা করা হয় সেটা হচ্ছে আমাদের ক্রোমাটোগ্রাম পেপারের উপরে একটা পেন্সিল লাইন ড্র করা হয়। তারপর সেই লাইনের উপরে কোন একটা স্পটে আমাদের ইঙ্ক বা ডাই প্লেস করে দেওয়া হয়। এরপর সেই পেপারটাকে একটা সলভেন্টের উপরে রাখা হয়। এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে যে আমাদের সলভেন্ট যেন পেন্সিল লাইনের নিচে থাকে, কারণ সলভেন্ট যদি পেন্সিল লাইনের উপরে পড়ে যায় তাহলে আমাদের যে সাবস্টেন্সগুলো ইমিডিয়েটলি সলভেন্টের মধ্যে ডিসলভ হয়ে যাবে, যার ফলে এরা সলভেন্টের সাথে রান করতে পারবে না বা ট্রাভেল করতে পারবে না। তো পেপারটাকে সলভেন্টের মধ্যে রাখার পরে আসলে কি হয়, পেপার ক্রোমাটোগ্রাফির একটা ব্যাপার হলো যে এখানে আসলে দুইটা ফেজ থাকে, একটাকে আমরা বলি মোবাইল ফেজ, একটাকে বলি আমরা স্টেশনারি। আমাদের যে সলভেন্ট সেটা হচ্ছে আসলে একটা মোবাইল ফেজ, মানে এটা পেপার দিয়ে ট্রাভেল করতে পারে। আর আমাদের যে সাবস্টেন্স এরা হলো স্টেশনারি ফেজ, এরা আসলে পেপার দিয়ে ট্রাভেল করতে পারে না। তবে সলভেন্ট যখন ট্রাভেল করে তখন এরা কিন্তু আমাদের এই সাবস্টেন্সের বিভিন্ন কম্পাউন্ডকে সাথে নিয়ে ট্রাভেল করে। এখন কোন কম্পাউন্ড সলভেন্টের সাথে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করবে সেটা আসলে নির্ভর করে তাদের ডিগ্রি অফ অ্যাডিশন এবং পোলারিটির উপরে। এর ফলে দেখা যায় যে বিভিন্ন ধরনের সাবস্টেন্স বা বিভিন্ন ধরনের কম্পাউন্ড গুলো সেপারেট হয়ে গেছে, তারা বিভিন্ন ডিসটেন্স ট্রাভেল করেছে। অনেক সময় সাবস্টেন্স গুলো কালারলেস হওয়ার কারণে তাদেরকে দেখা যায় না, সেক্ষেত্রে কিন্তু আমরা লোকেটিং এজেন্ট বা আল্ট্রাভায়োলেট লাইট ব্যবহার করেও তাদেরকে আইডেন্টিফাই করতে পারি বা স্পট করতে পারি যে তারা কতটুকু ডিসটেন্স ট্রাভেল করেছে। যেমন অ্যামাইনো অ্যাসিডের সেপারেশনের ক্ষেত্রে আমরা লোকেটিং এজেন্ট ব্যবহার করি যেন স্পট গুলো আইডেন্টিফাই করা যায় বা বোঝা যায় যে তারা আসলে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করেছে। যদি আমাদের উদ্দেশ্য হয় whether this substance is pure or not এইটা জানা, তাহলে আমরা শুধুমাত্র দেখব যে একটা স্পট তৈরি হয়েছে নাকি মাল্টিপল স্পট। যদি ইমপিউরিটি থাকে তাহলে আমরা দেখব মাল্টিপল স্পট দেখা যাবে ক্রোমাটোগ্রামে, আর যদি ইমপিউরিটি না থাকে তাহলে শুধুমাত্র একটা স্পট দেখা যাবে। তবে আমাদের উদ্দেশ্য যদি এর কম্পোনেন্ট গুলোকে আইডেন্টিফাই করা হয় তাহলে আমাদেরকে আরএফ ভ্যালু বা রিটার্ডেশন ফ্যাক্টর বের করতে হবে। আরএফ ভ্যালু হচ্ছে কিন্তু আসলে একটা রেশিও which is distance traveled by the component divided by distance traveled by the solvent। শুধু কম্পোনেন্টের ডিসটেন্স মেজার না করে কম্পোনেন্টের সাথে সলভেন্টের ডিসটেন্স মেজার করে দুইটার আবার রেশিও করা হয় কেন, মানে আরএফ ভ্যালু আসলে রেশিও কেন, এটা শুধুমাত্র একটা পার্টিকুলার ডিসটেন্স হতে পারতো, সেটা না হয়ে রেশিও হিসেবে এটাকে নেওয়া হয় কেন? এর কারণ আছে। এর কারণ হচ্ছে যে আরএফ ভ্যালু যদি সেম কন্ডিশন অ্যাপ্লাই করা হয় তাহলে সকল এক্সপেরিমেন্টে একই সাবস্টেন্সের জন্য একই রকম হবে। অর্থাৎ আমাদের একটা সাবস্টেন্সের আরএফ ভ্যালু একই সলভেন্টের জন্য সবসময় একই থাকবে যদি অন্যান্য কন্ডিশন গুলো সেম থাকে। এর ফলে আমরা রেফারেন্স আরএফ ভ্যালু থেকে ওই পার্টিকুলার সাবস্টেন্সকে আইডেন্টিফাই করতে পারবো। ফর এক্সাম্পল, আমরা ধরে নিচ্ছি আমাদের কাছে একটা পার্টিকুলার সলভেন্টে কিছু অ্যামাইনো অ্যাসিডের আরএফ ভ্যালু আছে, যেমন সিস্টেইনের হচ্ছে 0.08, লাইসিনের 0.14, গ্লাইসিনের 0.20 এবং অ্যালানিনের 0.25। এখন আমরা আমাদের লেফট সাইডে যে ক্রোমাটোগ্রামটা দেখতে পাচ্ছি এই ক্রোমাটোগ্রামে বিভিন্ন ধরনের স্পট আছে, রেড, পার্পল, ব্লু, এবং এখানে সলভেন্টের যতটুকু ডিসটেন্স ট্রাভেল হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি রেড স্পটের আরএফ ভ্যালু বের করি তাহলে আমরা দেখবো সেটা হবে 0.2, এবং এটাকে যদি আমরা রেফারেন্সের সাথে ম্যাচ করি তাহলে আমরা দেখবো এটা আসলে হচ্ছে গ্লাইসিন। এভাবে আমরা আরএফ ভ্যালুর মাধ্যমে রেফারেন্স চার্ট থেকে সাবস্টেন্স আইডেন্টিফাই করতে পারি। ক্রোমাটোগ্রাফির মতো আরেকটা প্রসেস আছে যেটাকে বলা হয় ইলেকট্রোফোরেসিস। ইলেকট্রোফোরেসিসে আসলে এই সেপারেশনটা করা হয় বেসড অন দেয়ার চার্জ, অর্থাৎ আমাদের যে সাবস্টেন্স গুলো আছে তাদের চার্জের উপর বেস করে এখানে সেপারেশন করা হয়। এটার মাধ্যমে অনেক স্মল মলিকিউল যেমন ডিএনএ, আরএনএ, প্রোটিন মলিকিউলস গুলোকে সেপারেট করা যায়।
এখানে যেটা করা হয় সেটা হচ্ছে একপাশে পজিটিভ ইলেকট্রোড একপাশে নেগেটিভ ইলেকট্রোড লাগিয়ে তারপর এটার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করা হয়। ফলে এখানে যে বিভিন্ন সাবস্টেন্স আছে তারা বিভিন্ন ডিসটেন্স ট্রাভেল করে বেসড অন দেয়ার চার্জ, এবং এইভাবেও আমরা সাবস্টেন্স গুলোকে সেপারেট করতে পারি। আরেকটা সেপারেশন মেথড হচ্ছে সেপারেটিং ফানেল। সেপারেটিং ফানেলের মাধ্যমে ইমমিসিবল লিকুইড গুলোকে সেপারেট করা হয়, যেমন অয়েল এবং ওয়াটার। ইমমিসিবল লিকুইড গুলো আসলে বিভিন্ন ধরনের লেয়ার ফর্ম করে, কারণ তারা একসাথে মিক্স হয় না, এবং এই লেয়ার গুলো ফর্ম করে তারা ডেনসিটির উপর বেস করে। যেমন যাদের ডেনসিটি কম তারা উপরের দিকে লেয়ার তৈরি করে, যাদের ডেনসিটি বেশি তারা নিচের দিকে লেয়ার তৈরি করে। এরপর আমরা সেপারেটিং ফানেলের স্টপ কক ব্যবহার করে প্রতিটা লেয়ারকে আলাদা আলাদা ভাবে কালেক্ট করতে পারি। সেপারেটিং ফানেলকে কিন্তু আরেকটা মেথডে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে সলভেন্ট এক্সট্রাকশন। সলভেন্ট এক্সট্রাকশন হচ্ছে এখানে একটা সাবস্টেন্সকে এক্সট্রাক্ট করার জন্য ওই মিক্সচারের ভিতরে পার্টিকুলার একটা সলভেন্ট অ্যাড করা হয়, এবং ওই সলভেন্ট অ্যাড করার সাথে সাথে পুরো মিক্সচারটা ইমমিসিবল হয়ে পড়ে। অর্থাৎ ওই মিক্সচারে আমাদের যে সলভেন্ট এবং মিক্সচারের অন্যান্য যে কম্পোনেন্ট তারা সেপারেট লেয়ার ফর্ম করে। আমরা যদি মেথডটা একটু দেখি তাহলে আমরা এটা সহজে বুঝতে পারবো। ধরে নিচ্ছি যে এইখানে আসলে একটা মিক্সচার আছে যেখানে আমাদের কিছু টার্গেট কম্পোনেন্ট বা টার্গেট সাবস্টেন্স আছে যাদেরকে আমরা আলাদা করতে চাই। প্রথমে যেটা করা হয় সেটা হচ্ছে এদের মধ্যে একটা ইনভিজিবল সলভেন্ট অ্যাড করা হয়, যেই সলভেন্টটা শুধুমাত্র আমাদের ওই পার্টিকুলার সাবস্টেন্সকে ডিসলভ করবে। এখন যেহেতু আমাদের সলভেন্টটা ইনভিজিবল, সুতরাং এটা প্রথমে একটা সেপারেট লেয়ার তৈরি করে আমাদের মিক্সচারের সাথে থাকবে। এরপরে যখন এটাকে শেক করা হয় তখন দেখা যায় আমাদের যে সলভেন্ট সেই সলভেন্টটা টার্গেটেড সাবস্টেন্স গুলোকে ডিসলভ করে নিজের লেয়ারে নিয়ে নিয়েছে, এবং এখন আমরা দুইটা আলাদা আলাদা লেয়ার দেখতে পাচ্ছি। এই লেয়ার গুলোকে কিন্তু এখন আমরা স্টপ কক্ষনে সহজে আলাদা করে কালেক্ট করতে পারি। সলভেন্ট এক্সট্রাকশনের মাধ্যমে সুগার কেন থেকে সুগারকে আমরা এক্সট্রাক্ট করতে পারি ইউজিং ওয়াটার, কিংবা আমরা অনেক সময় বিভিন্ন গ্রিন সাবস্টেন্সকে সেপারেট করতে পারি ফ্রম গ্রাস ইউজিং ইথানল অ্যাজ সলভেন্ট। এগুলো হচ্ছে সলভেন্ট এক্সট্রাকশনের বিভিন্ন এক্সাম্পল। ওয়েল, আমাদের সেপারেশন মেথডস মোটামুটি এ পর্যন্তই। এই সেপারেশন মেথডগুলো এখন আমরা একটু রিভিউ করব, মানে কোন ধরনের সেপারেশন মেথড আসলে কোন সিচুয়েশনে সুইটেবল, এটা আমরা একটু সহজে রিভিউ করে আসবো। প্রথমে আসি, আমরা যদি কোনো সলিডকে সলিড থেকে সেপারেট করতে চাই, এখানে একটা সলিডের ইলেকট্রোম্যাগনেটিক প্রপার্টিজ থাকতে হবে, তাহলে আমরা ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করতে পারি। যদি আমরা সলিড সলিড সেপারেশন করি এবং সেখানে সলিডের মধ্যে কোনো একটা সলিডের সাবলিমেশন শো করার ক্ষমতা থাকে, তাহলে আমরা সাবলিমেশন ব্যবহার করতে পারি। যদি আমরা লিকুইড থেকে সলিডকে সেপারেট করতে চাই, যেখানে সলিড গুলো হচ্ছে ডেন্স, মানে এই সলিড গুলোকে আলাদাভাবে দেখা যাচ্ছে এরা ইনসলিউবল এবং ডেন্স, তাহলে আমরা ডিক্যান্টিং ব্যবহার করতে পারি। যদি আসলে ইনসলিউবল সলিডকে আমরা লিকুইড থেকে সেপারেট করতে চাই তাহলে আমরা ফিল্টার ব্যবহার করতে পারি। আর এই ইনসলিউবল সলিড যদি লিকুইডের মধ্যে ডিসপার্সড বা সাসপেনশনে থাকে তাহলে আমরা ব্যবহার করতে পারি সেন্ট্রিফিউজার। এতে হলো ইনসলিউবল সলিডের কথা। এখন সলিড যদি সলিউবল হয়, মানে সলিউশন থেকে যদি আমরা কোনো সলিডকে সেপারেট করতে চাই তাহলে আমরা কি ব্যবহার করতে পারি? ইভাপোরেশন ব্যবহার করতে পারি। কিংবা আমরা যদি একটা সলিডকে সলিউশন থেকে সেপারেট করতে চাই যেখানে ইভাপোরেশন কাজ করে না, তাহলে আমরা ব্যবহার করতে পারি ক্রিস্টালাইজেশন। যদি আমরা একটা মিক্সচার থেকে লিকুইডকে বা সলভেন্টকে সেপারেট করতে চাই তাহলে আমরা ব্যবহার করতে পারি ডিস্টিলেশন। আবার যদি লিকুইড লিকুইড মিক্সচার থেকে যাদের বয়লিং পয়েন্ট অনেক ক্লোজ তাদেরকে যদি আমরা সেপারেট করতে চাই তাহলে আমরা ব্যবহার করতে পারি ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। লিকুইড গুলো যদি ইমমিসিবল হয় তাহলে আমরা ব্যবহার করতে পারি সেপারেটিং ফানেল। এছাড়াও আমরা দুটি স্পেশাল কেস দেখেছি, যেখানে একটাতে আমরা বলেছি যে যদি আমাদের লিকুইডকে পার্টিকুলার সলভেন্ট দিয়ে আমরা এক্সট্রাক্ট করতে পারি তাহলে আমরা ব্যবহার করব সলভেন্ট এক্সট্রাকশন। যেমন আমরা সুগার কেন থেকে সুগার এবং গ্রিন সাবস্টেন্সকে সেপারেট করার কথা বলেছিলাম। যদি আমাদের স্মল কোয়ান্টিটি হয় কিংবা আমাদের যদি সাবস্টেন্স আইডেন্টিফিকেশনের দরকার পড়ে তাহলে আমরা ব্যবহার করতে পারি ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি দিয়ে আমরা ডাইস, পিগমেন্টস, পয়জন, প্যান্ট ফুড সাবস্টেন্স, ড্রাগস, অ্যামাইনো অ্যাসিড এই সব কিছু আইডেন্টিফাই করতে পারি। তো এই ছিল মোটামুটি সেপারেশন মেথডস এর উপরে আমাদের আজকের আলোচনা। আমরা দেখতে চাই আমাদের আজকের আলোচনাটার সাথে আমাদের যে রিলেভেন্ট পাস্ট পেপার কোশ্চেন গুলো সেগুলো আমরা কতটুকু সলভ করতে পারি। সুতরাং আমরা একটু পাস্ট পেপার কোশ্চেনে চলে যাই। প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে ইন হুইচ মেথড অফ সেপারেশন আর আরএফ ভ্যালু ইউজড। আরএফ ভ্যালু কোথায় ব্যবহার করা হয়? আমরা জানি আরএফ ভ্যালু ব্যবহার করা হয় ক্রোমাটোগ্রাফিতে। দিস ইজ সিম্পল। A paper chromatography experiment is carried out to separate and identify the mixture of amino acids produced from the hydrolysis of a protein. Which apparatus is needed? আমাদের বলতে হবে পেপার ক্রোমাটোগ্রাফির সময় কোন কোন অ্যাপারেটাস গুলো আমরা ব্যবহার করব। এটা বোঝা খুব সহজ। আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে বিভিন্ন অপশনে কোন অ্যাপারেটাস গুলো পেপার ক্রোমাটোগ্রাফিতে ব্যবহার করা হয়নি সেটা আগে বের করব। যেমন থার্মোমিটারের কোনো প্রয়োজন নেই,
সুতরাং সি এবং ডি আমাদের অপশন হতে পারে না। মার্কার পেনেরও আমাদের কোনো প্রয়োজন নেই, সুতরাং এ আমাদের অপশন হতে পারে না। তাহলে আমাদের অপশন হচ্ছে বি, ক্রোমাটোগ্রাফি পেপার, লোকেটিং এজেন্ট, পেন্সিল, রুলার এবং সলভেন্ট। The result of a paper chromatography experiment are shown. X is an aqueous solution of a salt of a group 1 element. Y is an aqueous solution of a salt transition element. এরপরে আমাদের দেয়া হয়েছে একটা ক্রোমাটোগ্রাম এবং আমাদের একটা অপশন দেওয়া হয়েছে যেখান থেকে আমাদের বের করতে হবে x এবং y এর মধ্যে কার আরএফ ভ্যালু লার্জার এবং কার ক্ষেত্রে লোকেটিং এজেন্টের প্রয়োজন। এক্ষেত্রে আমাদের একটু পিরিয়ডিক টেবিলের নলেজের প্রয়োজন পড়বে। তোমরা যারা জানো না তাদেরকে বলে দেই, গ্রুপ 1 এলিমেন্টের ক্ষেত্রে সল্টের কোনো কালার থাকে না, কিন্তু ট্রানজিশন এলিমেন্টের সল্ট গুলোর কালার থাকে। তার মানে গ্রুপ 1 এলিমেন্টের জন্য আমাদের লোকেটিং এজেন্টের প্রয়োজন পড়বে। তার মানে এক্স এর জন্য আমাদের লোকেটিং এজেন্টের প্রয়োজন পড়বে। তাহলে আমরা দুটো অপশন পাই, এ এবং সি এর মধ্যে আমাদের এখন দেখতে হবে কার আরএফ ভ্যালু বেশি। আরএফ ভ্যালু বড় দেখার জন্য আমাদের ক্রোমাটোগ্রাম দেখতে হবে। ক্রোমাটোগ্রাম যদি আমরা দেখি তাহলে আমরা দেখব ওয়াই বেশি ডিসটেন্স ট্রাভেল করেছে, মানে ওয়াই এর আরএফ ভ্যালু হবে লার্জার। সেই জন্য সি হচ্ছে আমাদের অ্যান্সার, ওয়াই এন্ড এক্স। It is suspected that a lollipop contains traces of poisonous green dye as well as two harmless orange and red dyes. What is the best method by which the green dye may be detected? আমরা জানি যে ডাই ডিটেকশনের জন্য বেস্ট মেথড হচ্ছে ক্রোমাটোগ্রাফি, পেপার ক্রোমাটোগ্রাফি। সিম্পল অ্যান্সার। Which mixtures can be separated into its components by adding water, stirring and filtering? এখন এখানে যে প্রসেসের কথা বলা হয়েছে, ওয়াটার অ্যাড করতে হবে, স্টারিং করে ফিল্টার করতে হবে। তার মানে আমাদেরকে এমন দুটো সাবস্টেন্স খুঁজতে হবে যাদের মধ্যে একজন হবে ওয়াটার সলিউবল আর একটা হবে ওয়াটার ইনসলিউবল। ওয়াটার সলিউবল হওয়ার কারণে সেটাকে ফিল্টারিং করে আমরা ফিল্টার হিসেবে পাবো, ওয়াটার ইনসলিউবল হওয়ার কারণে এটাকে ফিল্টার করার সময় আমরা রেসিডিউ হিসেবে পাবো। এখানে যে অপশনগুলো দেওয়া হয়েছে তার মধ্যে এ হচ্ছে সুইটেবল। ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে ওয়াটার ইনসলিউবল, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে ওয়াটার সলিউবল, সুতরাং এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বিতে যদি যাই আমরা, ম্যাগনেসিয়াম আয়রন দুটাই হচ্ছে ওয়াটার ইনসলিউবল। সি এবং ডিতে যে সাবস্টেন্স গুলো দেওয়া আছে এরা সবাই হচ্ছে ওয়াটার সলিউবল। ওয়াটার সলিউবল হওয়ার কারণে এদেরকে ফিল্টার করে কোনো লাভ নেই। What is the correct sequence for obtaining pure salt from a mixture of sand and salt? আমরা জানি স্যান্ড হচ্ছে ইনসলিউবল আর সল্ট হচ্ছে ওয়াটার সলিউবল। সো আমাদেরকে এমন প্রসেস করতে হবে যেন আমরা ফিল্টার করে স্যান্ডকে রিমুভ করতে পারি, আবার সল্টকে রিমুভ করার জন্য আমাদের দরকার ইভাপোরেশন। এখানে যে অপশনগুলো দেওয়া হয়েছে, প্রথমটাতে আসি অ্যাড ওয়াটার এন্ড ইভাপোরেট। ওয়াটার অ্যাড করে যদি আমরা ইভাপোরেট করি তাহলে ওয়াটার ইভাপোরেট হয়ে যাবে, স্যান্ড এবং সল্ট কিন্তু রয়ে যাবে, সুতরাং এ আমাদের অপশন হতে পারে না। বিতে বলা হয়েছে অ্যাড ওয়াটার এন্ড ফিল্টার। ওয়াটার অ্যাড করে যদি আমরা ফিল্টার করি তাহলে স্যান্ডকে আমরা সেপারেট করে ফেলতে পারবো, কিন্তু সল্ট কিন্তু ওয়াটারের মধ্যে রয়ে যাবে। সিতে আমাদের বলা হয়েছে অ্যাড ওয়াটার, ফিল্টার এন্ড ইভাপোরেট। ওয়াটার অ্যাড করে যখন আমরা ফিল্টার করব তখন স্যান্ড সেপারেট হয়ে যাবে এবং ইভাপোরেট করার সময় আমরা সল্টকে সেপারেট করে ফেলতে পারবো, সুতরাং এটা হচ্ছে আমাদের অ্যান্সার। Which process is involved in all of the following? Obtaining copper sulfate crystals from aqueous copper sulfate, obtaining ethanol from the fermentation of glucose, obtaining nitrogen from liquid air. এখানে তিনটা প্রসেসের কথা বলা হয়েছে, যার মধ্যে একটা কমন মেথড আমরা যেগুলো পড়ে এসেছি তার ভিতর থেকে যে কোনো একটা কমন মেথড এই তিনটা প্রসেসের মধ্যেই থাকবে। সেটা আসলে কোন প্রসেস? আমরা প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে কপার সালফেট ক্রিস্টালকে আমরা অ্যাকুয়াস কপার সালফেট থেকে আলাদা করব। সেখানে আমাদের কি করতে হয়েছিল? সেখানে আমাদের ইভাপোরেশন করতে হয়েছিল বা হিট দিতে হয়েছিল। ইথানল সেপারেশনের সময় ইভাপোরেট করা প্রয়োজন পড়ে। আবার আমরা যদি নাইট্রোজেনকে লিকুইড এয়ার থেকে আলাদা করে পেতে চাই, মানে আমাদের ফ্র্যাকশনাল ডিসটিলেশন করতে হয়, তাহলে সেখানেও ইভাপোরেশন করার প্রয়োজন পড়ে। সো অ্যানসার হচ্ছে ইভাপোরেশন। The fractional distillation apparatus shown is to be used for separating mixtures of two colorless liquids. A thermometer is missing from the apparatus. Where should the bulb of the thermometer be placed? তাহলে আমাদের থার্মোমিটারের বাল্বটা কোথায় থাকবে আসলে? এখন আমরা থার্মোমিটার দিয়ে টেম্পারেচার মেইনটেইন করি ফ্র্যাকশনাল ডিসটিলেশন করার সময়, সেই টেম্পারেচারটা আসলে কি হয়? যেই টেম্পারেচারে আমার এক্সপেক্টেড সাবস্টেন্স ভ্যাপর হিসেবেই থাকে। তার মানে থার্মোমিটারে পৌঁছানো পর্যন্ত এটাকে ভ্যাপর হিসেবে থাকতে হবে, এরপরে আমরা এটাকে আর ভ্যাপর হিসেবে চাই না। আমাদের এখানে যখন আমরা ফ্র্যাকশনাল ডিসটিলেশন করি তখন ভ্যাপর পর্যন্ত আমরা চাই শুধুমাত্র ফ্র্যাকশনেটিং কলামে। যখন এটা কনডেন্সারে প্রবেশ করে তখন কিন্তু আমরা এটাকে লিকুইডে কনভার্ট করা শুরু করি। সুতরাং আমাদের থার্মোমিটারটা থাকতে হবে এক্স্যাক্টলি যেখানে আমাদের কনডেন্সারটাকে কানেক্ট করা হয়েছে। সো আমাদের অ্যানসার হচ্ছে বি।
তো এই ছিল মোটামুটি আজকে আমার লেকচার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরেও কারো যদি বুঝতে কোনো অসুবিধা থাকে, কারো যদি কোনো সাজেশন থাকে, আমাকে কমেন্ট করে জানাবে বা আমাকে ডিরেক্টলি মেসেজও করতে পারো। তোমরা যদি কোনো কিছু পার্টিকুলার টপিক আমার কাছ থেকে জানতে চাও বা ডিটেলসে লেকচার চাও, তাহলে সেটাও আমাকে জানাবে। আমি চেষ্টা করব সেগুলো অ্যাজ কুইক অ্যাজ পসিবল আপলোড দিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।